আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, যান। ওকে ফাইন, আমার সব এদিকে ঠিক আছে। Welcome to new reaching. Off input mode. ওয়ালাইকুম আসসালাম। এই তুমি রিনেম করো নাই কেন? রিনেম করে নিও। হ্যাঁ, আনিতা রানী, নুসরাত জাহান মিম, শাহজাহান স্মৃতি সিনহা মিম, ছেলে একটাও নাই। এদেরকে ধরা লাগবে। ঠিক আছে, তো বলো তোমরা কেমন আছো? তোমাদের তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি। আর হচ্ছে অনেক ভালো আছি বলতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু এমনি সব মিলে মোটামুটি ভালো। তো তোমাদের কিন্তু হাঁটি হাঁটি পা করে কিন্তু প্রায় 5টা লেকচার শেষ। আজকে 6 নাম্বার লেকচার। জৈব রসায়নের 2টা লেকচার আছে, ঠিক আছে। তারপর কি হবে? 7 আর 8। 7 আর 8 এর পর কিন্তু 9 আর 10 কিন্তু একসাথে। তো তোমাদের সাথে আমার 3 সপ্তাহ দেখা হবে। তো যত ধরনের প্রবলেম আছে এখন থেকেই ফোকাস করা স্টার্ট করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যেতে পারে। যারা মেডিকেল দিবা তারা তো জানোই যে মেডিকেল ভর্তি পরীক্ষাও খুব দ্রুত হয়ে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষার আগেই হয়তো আমি শেষ করে ফেলবো। ঠিক আছে, তো আজকে আমরা যাব হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। দেখো, ইলেকট্রোকেমিস্ট্রি, তাই না? ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন বলতে আসলে কি বোঝায় বলো তো? ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন বলতে কি বোঝায়? রসায়নের যে শাখায় তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তর, তাই না? যেমন ধরো একটা ব্যাটারির মধ্যে, একটা ব্যাটারি যখন তৈরি করা হয় তখন এইটার মধ্যে সকল শক্তি কি থাকে? রাসায়নিক। যখন তুমি এটা লাগায় দাও একটা রিমোটের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, তখন সেটা কিসে রূপান্তর, কি রূপান্তর করে বলো তো? তড়িৎ শক্তি। এটার মধ্যে ফার্স্টে থাকে রাসায়নিক শক্তি, পরবর্তীতে হয় কি? তড়িৎ শক্তি। আবার একটা ব্যাটারিকে যখন আমরা চার্জ দেই, চার্জ কি দিয়ে দিই? রাসায়নিক শক্তি দিয়ে দিই না তড়িৎ শক্তি দিয়ে দিই? তড়িৎ শক্তি দিয়ে দিই। তড়িৎ শক্তি দিয়ে দিই। তো তড়িৎ শক্তি দিয়ে দিলে হচ্ছে তোমার যদি তড়িৎ শক্তি দিয়ে দিই আমরা, তো সেটা আবার কি আকারে জমা হয়? তড়িৎ শক্তি না রাসায়নিক শক্তি আকারে জমা হয়? রাসায়নিক রাসায়নিক শক্তি আকারে জমা হয়। তার মানে রাসায়নিক শক্তি এবং তড়িৎ শক্তির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। তো ঠিক আছে, তাহলে বেসিক কনসেপ্ট বুঝছো যে তড়িৎ রসায়ন আসলে কি নিয়ে আলোচনা করা হয়। তো আমরা যখন হচ্ছে টপিক 1, পরিবাহী। টপিক 1 পরিবাহী। আচ্ছা, পরিবাহী কাদেরকে বলে? পদার্থকে আমরা তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি পদার্থকে। বলতো কি? 1 হচ্ছে পরিবাহী, 2 হচ্ছে অপরিবাহী, 3 কি বলতো? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী অথবা কুপরিবাহী। ঠিক আছে, অর্ধপরিবাহী বা কুপরিবাহী। অর্ধপরিবাহী বা কুপরিবাহী। আচ্ছা, পরিবাহী কারা? যারা খুব ভালো পরিবহন করে। অপরিবাহী কারা? যারা পরিবহনই করে না, যেমন শুকনো কাঠ। পরিবাহী কারা? যেমন ধাতব বস্তু, তাই না? ধাতব বস্তু, ধাতব তার, তাই না? তারপর আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তারপর কি পাইছিলাম আমরা? বলেন, পরিবাহী আর কি কি আছে উদাহরণ বলেন? গলিত সোডিয়াম ক্লোরাইড, যে কোনো লবণের দ্রবণ, তাই না? অপরিবাহী উদাহরণ বলেন তো আপনারা দেখি, অপরিবাহীর 2টা উদাহরণ। কাঁচ, পেট্রোল, তারপর আছে রাবার। তাই না? তো এরকম। আর অর্ধপরিবাহীর উদাহরণ তাহলে এখন কি হবে বলেন তো একটু? অর্ধপরিবাহী, সিলিকন, জার্মানিয়াম। হ্যাঁ, সিলিকন, জার্মানিয়াম, তাই না? বিশুদ্ধ পানি। তো এগুলো আসলে কি? অর্ধপরিবাহীর আচরণ করে। অর্ধপরিবাহীর আচরণ করে। অর্ধপরিবাহী মানে কি? সে তড়িৎ পরিবহন করে, তবে খুবই কম মাত্রায়, একেবারেই কম। সে যদি একেবারে নাই করতো
তো তাকে আমরা কি বলতাম, যে অপরিবাহী বলে দিতাম, কিন্তু সে করে কিন্তু আবার পরিবাহীর মতন হিউজ লেভেলেও করে না। তো আমরা এদেরকে কি বলতে পারি, অর্ধ পরিবাহী। আচ্ছা, এই যে পরিবাহী আমরা পড়লাম, পরিবাহীকে আমরা তাদের পরিবহন ক্ষমতার উপর ভিত্তি না করে শুধুমাত্র কোন প্রসেসে করে, যেমন তারা মানে হচ্ছে কোন একটা দ্রবণ বা কোন একটা জিনিস তড়িৎ পরিবহন করবে কখন বলতো? কোন একটা পদার্থ তড়িৎ পরিবহন করবে কখন? আর এক্সট্রা ইলেকট্রন থাকবে, যখন তার মধ্যে কি থাকবে, বেশি ইলেকট্রন। ইলেকট্রন না থাকলে কি সে করবে না? জি না, মোট কথা হচ্ছে মুক্ত সঞ্চারণশীল চার্জিত কণা, মুক্ত চার্জিত কণা থাকতে হবে, যারা সঞ্চারণশীল চার্জিত কণা। সেটা হতে পারে ইলেকট্রন, হতে পারে সোডিয়াম আয়ন, হতেই পারে সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন হতেই পারে, বা নরমালি ইলেকট্রন হতে পারে। তো পরিবাহীদেরকে আমরা ভাগ করি হচ্ছে দুই ভাগে। পরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, দুই হচ্ছে তো পরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করি। পরিবাহী হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ঠিক আছে? ইলেকট্রনীয় কারা বলতো? ইলেকট্রনীয় কারা? যারা ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে কি করে বলতো? তড়িৎ পরিবহন করে। ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। যেমন ধাতু যারা, তারা কিভাবে তড়িৎ পরিবহন করে বলতো? ইলেকট্রনের মাধ্যমে। তারা মুক্ত ইলেকট্রন থাকে তাদের মধ্যে। আর আয়নিক কারা? যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, সোডিয়াম এবং ক্লোরাইড দ্রবণ। সোডিয়াম আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে, এরা কি মুক্তভাবে সঞ্চারণশীল নাকি সঞ্চারণশীল না? যখন আমরা একটা আয়নিক যৌগকে পানিতে হচ্ছে আমরা দ্রবীভূত করি, তখন কি দুইটা আয়ন ভেঙে যায় না? সোডিয়াম ক্লোরাইড পানিতে আমি দেই, পানিতে দিলে কি এটা ভেঙে যাবে না এভাবে? Na+ Cl- ভাঙবে নাকি ভাঙবে না বলো? জি ভাইয়া ভাঙবে। ভেঙে যাবে। তাহলে দেখো মুক্ত আয়ন তৈরি করছে। এবার আমাকে বলো, আমি যদি সোডিয়াম ক্লোরাইডের ইয়া বড় টুকরা নিয়ে যদি এই পাশ থেকে কারেন্ট দেই, ওই পাশে কি কারেন্ট পাবো নাকি পাবো না? পাবো না। কারণ কি বলুন তো? সাধারণত যখন একটা জিনিস কঠিন অবস্থায় থাকে তখন তারা আয়ন তৈরি করে না। যখন একটা তড়িৎ বিশ্লেষ্য, এটাকে একটা লবণ কঠিন অবস্থায় কখনো আয়ন তৈরি করে না। লবণ কখন আয়ন তৈরি করে? যখন দ্রবীভূত অবস্থায় অথবা গলিত অবস্থায়, ঠিক আছে? কঠিন, অনেকে এদেরকে আবার বলা হয় কঠিন পরিবাহী। এই যে ইলেকট্রনিক পরিবাহীকে কি বলে? কঠিন পরিবাহী। কারণ কি? তারা কঠিন অবস্থায় তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ভাইয়া। এই উর্মি বলো, কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া, বুঝছি। ওকে, ঠিক আছে। তো এবার আমাকে বলো, তোমরা 3 ইডিয়টস সিনেমাটা দেখছো? জি ভাইয়া। 3 ইডিয়টস দেখছো না? ওইটার মধ্যে জি ভাইয়া। কারেন্টের শক খায়, মনে আছে? না, দেখি নাই। জি জি। মনে আছে না? শিশিকর থেকে কারেন্টের শক খায় কেন? কারণ মানুষের মূত্রে কি থাকে, তোমরা কিন্তু পড়ছো অলরেডি, মূত্র মনে হয় পড়ে ফেলছো, তাই না? মানুষের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন থাকে, মানে লবণ থাকে, তাই না? লবণাক্ত তো, অতিরিক্ত লবণ বের হয়ে যায়। তো তার মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন থাকার কারণে তড়িৎ পরিবহন হবে নাকি হবে না বলো তো? পরিবহন হবে। হবে। পরিবহন হবে। হবে, এই জন্য সে শকটা খাইছে। যদি না করতো তাহলে
এই কাজ হইতো না। বাংলাদেশে আমার মতে করা উচিত, সবগুলা ড্রেনের মধ্যে কারেন্টের লাইন দেওয়া উচিত, যাতে রাস্তার আশপাশে কেউ কিছু না করে। আচ্ছা যাই হোক, আমরা তড়িৎ পরিবহন করতেছিলাম। তো আমরা এই যে যাদের মধ্যে দিয়ে যে আয়নিক পরিবাহী, এদের আরেকটা নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। লিখেন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কেন বলা হয় বলো তো? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কেন বলা হয় এদেরকে? বলতে পারবা? রেসপন্স করো। কেন এদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? আসলে এদের দ্রবণের মধ্য দিয়ে, ধরো সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আমি নিলাম, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে আমি যদি তড়িৎ পরিবাহিত করি, তড়িৎ চিহ্ন দিলাম, তাহলে সোডিয়াম ধাতু আকারে আলাদা হয়ে যায় আর ক্লোরিনও গ্যাস আকারে আলাদা হয়ে যায়। তার মানে দেখো, এই দুইটার মধ্যে বিশ্লেষণ ঘটানো হইলো, ভেঙে গেল। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে আমি যদি কারেন্ট পরিবাহিত করি, তাহলে কিন্তু সোডিয়াম এবং ক্লোরিন ভেঙে যাবে, আলাদা আলাদা গ্যাস আকারে ভেঙে যাবে। তো এই যে বিশ্লেষণ হয়েছে, তড়িৎ চালনার ফলে কি হয়েছে? বিশ্লেষণ হয়েছে। তো যাদের মধ্যে তড়িৎ পরিচালনার ফলে তারা বিয়োজিত হয়, ভেঙে যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে কি বলো? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, তো কিভাবে ভাঙে দেখেন, আমরা একটা উদাহরণ দেখি, তড়িৎ বিশ্লেষণের একটা উদাহরণ দেখি। তো অ্যানোড আর ক্যাথোড কি আপনারা বুঝেন? অ্যানোড আর ক্যাথোড কি আপনারা বুঝেন? আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড মানে হচ্ছে যে ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে। তাহলে ক্যাটায়নের চার্জ কি? ধনাত্মক। তাহলে ক্যাথোডের চার্জ কি হবে? ঋণাত্মক। কারণ অ্যাট্রাক্ট করে। আপনারা যে ক্যাটায়নের সংজ্ঞা পড়ছেন না ছোটবেলায়, যে ক্যাটায়ন কি? ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলে? ক্যাটায়ন বলে। ক্যাটায়ন বলে। এটা আসলে ছোটবেলার সংজ্ঞা। আপনারা পড়বেন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কালে হচ্ছে ক্যাথোড কর্তৃক যে আয়ন আকৃষ্ট হয় তাকে কি বলে? ক্যাটায়ন বলে। ঠিক আছে, তাহলে অ্যানায়নের সংজ্ঞা কি? অ্যানোড কর্তৃক যে আকর্ষিত হয়। তাহলে ক্যাথোড কি হবে? পজিটিভ না নেগেটিভ বলেন? নেগেটিভ। ক্যাথোড হচ্ছে নেগেটিভ, আর অ্যানোড হবে কি? পজিটিভ। পজিটিভ। তাহলে আমরা দিয়ে দিলাম এই পাশে অ্যানোড পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ। আচ্ছা, অ্যানোডের মূল বাংলা হচ্ছে জারণতড়িৎদ্বার। আর ক্যাথোডের বাংলা কি? বিজারণতড়িৎদ্বার। এটা তো শুধু মনে রাখবেন, কারণ ক্যাথোডের চার্জ একটু পরে কোথাও কোথাও প্লাসও পাবেন, অ্যানোডের চার্জও মাইনাস পাবেন, কিন্তু অ্যানোডের অ্যাকচুয়াল বাংলা কি? জারণতড়িৎদ্বার। এটা মনে রাখবেন, জারণতড়িৎদ্বার। আর ক্যাথোডের অ্যাকচুয়াল বাংলা কি? বিজারণতড়িৎদ্বার। এটা মনে রাখতে পারলেই হয়েছে। ঠিক আছে, তো একটা দ্রবণে কি থাকে? অ্যানোড থাকে বাম পাশে, ক্যাথোড থাকে ডান পাশে। তো আমরা এবার করি, দেখেন একটু বড় করে আঁকি। একটা পাত্র, এটার মধ্যে অ্যানোডও আছে, দেখেন অ্যানোড হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোডের চার্জ পজিটিভ, ক্যাথোডের নেগেটিভ। এখন এইখানে আমি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিলাম। তাহলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কি কি আছে? Na+, Cl-, OH ও আছে, H+ ও আছে, তাই না? আছে। এখন দেখেন অ্যানোডের দিকে আকৃষ্ট কে কে হবে? অ্যানোডের দিকে কে আকৃষ্ট হবে? আর হচ্ছে OH মাইনাস। ক্লোরিন আর OH। আর ক্যাথোডের দিকে কে আকৃষ্ট হবে? সোডিয়াম আর হাইড্রোজেন। দেখেন সোডিয়াম আর হাইড্রোজেন দুইজনেরই কিন্তু এর পরিমাণ কিন্তু সেম। সোডিয়াম আর হাইড্রোজেন দুইজনই কিন্তু গ্রুপ একেরই, তাদের তীব্রতা সেম আমরা বলতে পারি, তাই না? তো দুইজনই
যাইতে চেষ্টা করবে। দুজনের শক্তি তো সেম, কারণ দুজন এক গ্রুপের নাকি? হ্যাঁ এক গ্রুপের হইলে তখন আমরা যাবো হচ্ছে ভরের হিসাবে। দেখেন ভর কার বেশি, সোডিয়ামের বেশি না হাইড্রোজেনের বেশি? সোডিয়ামই বেশি। তাহলে সোডিয়াম কি ফার্স্ট যাবে না আসতে যাবে? আসতে যাবে আসতে যাবে। তাহলে হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেন এখানে জাম্প করবে, করছে। এবার আসেন ক্লোরিন আর হাইড্রোক্সিলের মধ্যে কে যাবে, তাই না? এখন এই ক্লোরিনের হচ্ছে ঋণাত্মকতা বেশি না হাইড্রোক্সিলের ঋণাত্মকতা বেশি? ক্লোরিনের। হাইড্রোক্সিলের যে অক্সিজেন এটা গ্রুপ 16 আর ক্লোরিন কি গ্রুপ 17, তাই না? বলতে পারি না আমরা? জি ক্লোরিন গ্রুপ 17 আর হাইড্রোক্সিল কি গ্রুপ 16। তাহলে এখান থেকে কে যাবে? ক্লোরিন যাবে। আচ্ছা, তাহলে ক্লোরিন গিয়ে কি করবে? অ্যানোডে জারণ করবে। জারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ না, নাকি ছাড়ন? ছাড়ুন জারণ মানে ছাড়ন, যেমন রাখতে হবে। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করবে, তো দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলে কি তৈরি হবে? এক অণু ক্লোরিন গ্যাস। আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এই দুইটা ইলেকট্রন এইভাবে করে এই দিক দিয়ে যাবে, গিয়ে কই যাবে? ক্যাথোডে যাবে। গেছে? দেখতেছেন চিত্র? তো জি ভাইয়া। দুইটা H প্লাস দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে কি হবে? হাইড্রোজেন গ্যাস হবে। তার মানে আপনাকে যদি এখন আমি বলি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি সঞ্চিত হয়? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এটা, তাই না? এইটার তড়িৎ বিশ্লেষণ করতেছি আমরা। এখন দেখেন অ্যানোডে কি জমা হয়? ক্লোরিন ক্লোরিন গ্যাস। ক্যাথোডে কি জমা হয়? হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখেন এখানে তাহলে বাকি আছে কে কে? এখানে বাকি আছে সোডিয়াম আর হাইড্রোক্সিল, তাই না? জি তো সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল কি মাইনাস, Minus. তাহলে কি হবে? সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড নামক যৌগটা তৈরি হবে। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এইভাবেই তৈরি হয়। এজন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের দাম কিন্তু অনেক কম। কারণ কি দেখো তো, এটা সাগরের পানি দিয়ে তৈরি করা যায় না সরাসরি, কারণ সাগরের পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। জি আচ্ছা, এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে কি বলা হয় বলো তো? এই বলো, 19 এ কি পড়ছো? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে কি বলা হয়? লাইম এসে নাকি লাইম পানি কি যেন একটা বলে। ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলা হয়, তাই না? পড়ছো জি না? জি ব্রাইন। জি জি ঠিক আছে। আচ্ছা, তো এইটাকে মূলত এটা কি বলে বলো তো? এটাকে একটা কোষ বলে, এই পুরো জিনিসটাকে একটা কোষ বলে, তাই না? জি এটাকে একটা কোষ বলে। তো কোষ সাধারণত হচ্ছে দুই ধরনের, গ্যালভানিক কোষ আর কি কোষ? তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাই না? তড়িৎ বিশ্লেষ্য কোষে আপনি দেখেন এখানে কি তড়িৎ উৎপন্ন হয়েছে না আমি তড়িৎ দিছি? তড়িৎ উৎপন্ন হয়েছে আর গ্যালভানিক কোষে কি হবে? এই তড়িৎ উৎপন্ন হয় নাই, এখানে তড়িৎ আমি দিছি। দেখেন এই যে ব্যাটারি তড়িৎ দিছে। আমি দিছি, দিয়ে প্লাস মাইনাস বানাইছি। আর গ্যালভানিক কোষে কি হবে? তড়িৎ উৎপন্ন হবে। আপনারা ছোটবেলায় পড়ছিলেন না এখানে একটা বাল্ব থাকে, বাল্বটা জ্বলে, ওইটা হচ্ছে গ্যালভানিক কোষ। ঠিক আছে? তো যেখানে তড়িৎ উৎপন্ন হয় সেটাকে কি বলে? গ্যালভানিক কোষ। ঠিক আছে? গ্যালভানিক কোষ। আচ্ছা, তো এবার আমরা আসি হচ্ছে, ধরেন এইখানে আমি একটা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ না, শুধু সোডিয়াম ক্লোরাইডের গলিত। এই গলিত সোডিয়াম ক্লোরাইড আর জলীয় দ্রবণের সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য কি বলো তো? পার্থক্য কি? পানি দিলে লবণ গলে যায় না, বলো তো? হ্যাঁ। জি জি না, ভুল।
আপনি চিনিতে যখন পানি দেন তখন কি চিনি গলে যায় না দ্রবীভূত হয়? দ্রবীভূত হয়। দ্রবীভূত হয়। দ্রবীভূত হয়। আর তাহলে গলা কোনটা? চিনিকে যখন তাপ দিলে ক্যারামেল তৈরি হয় সেটা কি? গলা। গলা। গলে যাওয়া। ঠিক আছে, তো সোডিয়াম ক্লোরাইডকে যখন আমি অনেক তাপ দিব তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস তৈরি হবে নাকি হবে না বলেন? জি হবে। 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 এইটা বলা হচ্ছে সোডিয়াম গলিত সোডিয়াম ক্লোরাইড। আর ওটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, পানিতে দিছি। ক্লিয়ার? হ্যাঁ। জি ভাইয়া। যখন আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ জলীয় বাদ দিয়ে ধরেন শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডের গলিত আমি তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ করলে বাম পাশে রাখলাম অ্যানোড, ডান পাশে রাখলাম ক্যাথোড। অ্যানোডের চার্জ কি জানো? ধনাত্মক। ধনাত্মক। ক্যাথোডের চার্জ ঋণাত্মক। ঋণাত্মক। এবং এখানে আমরা একটা ব্যাটারি দিই, প্লাস মাইনাস বানাই, তাই না? বাইরে থেকে শক্তি দেই। আচ্ছা, এবার বলেন সোডিয়াম কোন দিকে যাবে? এখানে তার দুইটা সোডিয়াম না, দুইটা মানে ক্যাটায়ন নাই, এখানে তার প্রতিযোগিতার হিসাব নাই, যাওয়ার মতন তো আছেই সোডিয়াম, তাই না? তাহলে সোডিয়াম যাবে কোথায়? ক্যাথোডে। এটা যাবে কোথায়? অ্যানোডে। 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 দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ছাড়লে কি তৈরি হয়? ক্লোরিন গ্যাস। আর এটা কি হয়? এটা কোথায়? অ্যানোডে। ক্যাথোডে কি হয়? দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি তৈরি হয়? দুইটা সোডিয়াম ধাতু। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরিন তো এখানে গ্যাস, এখানে একটা পাত্র দিলে গ্যাস আকারে এখানে জমা হয়। আর আপনার এই যে সোডিয়াম যে ধাতু, এই সোডিয়াম ধাতুটা এই যে ক্যাথোডের গায়ে এইভাবে করে লেয়ার আকারে জমা থাকে, যে হলুদ দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ভাইয়া। জি। লেয়ার আকারে জমা থাকে। তাহলে এই লেয়ারে তো একটা ভর আছে, তাহলে ধাতু কোথায় জমা হয় বলেন তো? ক্যাথোডে জমা হয়, তাই না? ধাতু কই জমা হয়? কারণ ধাতু রাসায়নিক ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন তো ক্যাথোডেই জমা হবে। ধাতু কোথায় জমা হয়? ক্যাথোডে না? দেখেন তো এই যে ধাতু, সোডিয়াম ধাতু কই জমা হয়েছে? ক্যাথোডে। ক্যাথোডে। কারণ কি? ধাতুর আয়নগুলো তো ক্যাটায়ন, তাই না? অবতল হ্যাঁ। আয়নগুলো হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন সাধারণত কই জমা হয়? ক্যাথোডে। ক্যাথোডে। ক্লিয়ার? এই এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা? না শালা ভাইয়া। সমস্যা? না অনন্যা ভাইয়া, বুঝতে সমস্যা নেই। পারছো? নুসরাত জাহান মিম, তোমার মাইক নাই আজকে নাকি? আছে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা মাইক আছে তোমার, ভিডিও অফ আর কি আছে। ওকে, ঠিক আছে। তো আমরা যাই হচ্ছে, সো এই যে ক্যাথোডে যে সঞ্চিত হয়, আমরা যদি এখানে দাগ দিই তাহলে দেখেন এরকম হয়। টোটাল বিক্রিয়াটা 2Cl মাইনাস, এটা কাটা যায়, কাটা গেলে কি থাকে? 2Na প্লাস, আর এখানে কি তৈরি হয়েছে? Cl2 আর 2Na, তাই না? তৈরি হয়েছে নাকি হয় নাই বলো? হইছে। হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ক্যাথোডে কি পরিমাণ রে সঞ্চিত হয়েছে সেটা কি আমরা জানি নাকি জানি না বলো? ক্যাথোডে কি পরিমাণ রে সঞ্চিত হয়েছে সেটা কি আমরা জানি নাকি জানি না? মানে সরি, কি পরিমাণ ধাতু সঞ্চিত হয়েছে সেটা কি আমরা জানি নাকি জানি না? জানি না। জানি না। তাহলে এটা তো বের করা লাগবে, কি পরিমাণ সঞ্চিত হয়েছে কি পরিমাণ হয় নাই। তাহলে এইটার জন্য বিজ্ঞানী ফ্যারাডে একটা সূত্র আবিষ্কার করছে, এটা বলে ফ্যারাডের সূত্র। লিখো লিখো, আমি বলি তোমরা লিখো, লিখে ফেলো। লেখো, তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত ভরের পরিমাণ এতটুকু লেখা হয়েছে। তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত ভরের পরিমাণ, সঞ্চিত বা দ্রবীভূত ভরের পরিমাণ
ভরের পরিমাণ ভরের পরিমাণ সঞ্চিত বা দ্রবীভূত ভরের পরিমাণ লেখো ওই তড়িৎ বিশ্লেষ্যের ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক। জি ভাইয়া লেখা হয়েছে। হয়েছে? হ্যাঁ, সবার হয়েছে লেখা? জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন এইটা হচ্ছে একটা আপনার হ্যাঁ, তো একটা পাত্র, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে? দুইটা তড়িৎদ্বারে দিছি। তো এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এটা ধরেন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, বা ধরেন কপার সালফেট দ্রবণ, তাহলে কপার 2 প্লাস SO4 2 মাইনাস। এখন কথা হচ্ছে এই কপার আয়নটা কই জমা হবে, ক্যাথোডে না অ্যানোডে? ক্যাথোডে। জমা হবে ক্যাথোডে, এইখানে জমা হবে, তাই না? কত জমা হবে জানেন? এই দ্রবণের মধ্য দিয়ে আমি যত বেশি কারেন্ট প্রবাহিত করব তত বেশি জমা হবে। আমি যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিই তাহলে একটু জমা হবে, আমি যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিই তাহলে এতটুকু জমা হবে। মোট কথা যত কারেন্ট তত ধাতু। আমরা বলি না যত গুড় তত মিষ্টি, যত চিনি তত মিষ্টি। এখানে হচ্ছে কি যত কারেন্ট তত সঞ্চিত ভর। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যত কারেন্ট তত সঞ্চিত ভর। কারেন্ট কি কিউ দ্বারা প্রকাশ করে না আই দিয়ে? আই দিয়ে প্রকাশ করা হয়। ওইটা তড়িৎ প্রবাহ। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এইটা হচ্ছে কি তড়িৎ। দুইটা আলাদা। যখন আমি কিউ কে টি দিয়ে ভাগ দিই তখন আই পাই। একক সময় যে পরিমাণ তড়িৎ পরিবাহিত হয় তাকে কি বলে? তড়িৎ প্রবাহ বলে। পড়ছিলেন না? আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। জি পড়ছেন না? এখন দেখেন সমানুপাতিক ধ্রুবক পাই আমরা, সমানুপাতিক চিহ্ন ছাড়া সমানুপাতিক ধ্রুবক পাবো। এর নাম হচ্ছে জেড। তাহলে জেড কিউ। জেড কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, এবার কিউ এর বদলে চাইলে কি আমরা এভাবে লিখতে পারি? দেখেন আমরা জানতাম আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। তো কিউ ইজ ইকুয়ালস টু আই টি লেখা যায়? হ্যাঁ, জি লেখা যায়। লেখা যায়। তাহলে জেড আই টি। জেড কে ভাঙলে কি পাওয়া যায় বলেন তো? এম বাই এন এফ। আর এখানে কি আছে? আই টি। আমরা কি বলতে পারি? এম আই টি বাই এন এফ। এম কি এখানে বলেন তো? আণবিক ভর। কার আণবিক ভর? যে জমা হবে। যেমন কপারের আণবিক ভর কত? 63.5। কপার আণবিক ভর হচ্ছে 63.5। ঠিক আছে? আই কি? প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ। ঠিক আছে? আবার টি কি? সময়। এফ কি? এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে 96,500। ঠিক আছে? আচ্ছা, তারপর এফ হচ্ছে এন কি? এন হচ্ছে এই যে ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ কত এখানে? 2 2 মনে রাখবা। মাইনাস হইলেও 2, প্লাস হইলেও 2। মানে মোট কথা হচ্ছে আদান প্রদান কিন্তু ইলেকট্রন কয়টা তার। অ্যালুমিনিয়াম 3+ হলে এর মান কত হবে? 3। সবাই বুঝছো? চার্জ যত এন তত। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার?
আচ্ছা, এবার চাইলে এটা এইভাবে লেখা যায়, mq বাই nf লেখা যায়। এই যে আইডি বদলে nf লেখা কিউ লেখা যায়। জি লেখা যাবে। লেখা যায়। এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা তুলে নিবা, তোমাদেরকে যেই প্যাটার্নে দিবে সেই প্যাটার্নে করে ফেলবা। এখন আমরা এটার উপর প্র্যাকটিস ম্যাথ করব আমরা, ঠিক আছে? আজকে চ্যাপ্টারটা কিন্তু অনেক ছোট, হয়তো 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, একেবারেই ছোট। সো আমরা একটা ম্যাথস করি, তোমরা আগে এটা উঠানো হয়েছে কিনা ভালো করে লিখে রাখো, যে m সমান সমান আণবিক ভর আর সব লিখে ফেলো। তারপর একটা ম্যাথ বলবো, তোমরা লিখবা। কালার চেঞ্জ করে ফেলি। ওকে, দ্রবণে হচ্ছে 48,250 কুলম্ব তড়িৎ প্রবাহিত করা হলো। এল সেলসিয়াস দ্রবণে 48,250 কুলম্ব তড়িৎ প্রবাহিত করা হলো। ক্যাথোডে সঞ্চিত ভর কত বলবা? ক্যাথোডে সঞ্চিত ভর দেখি তোমরা বের করো তো। দেখি তোমরা বের করো। ভাইয়া 45। বাকিরা দেখি বের করো। বাকিরা বলো। ভাইয়া 45। 45 সবারই 45। আচ্ছা, যারা পারো নাই তাদেরকে আমি করে জি দিই। ভাইয়া। দেখো এখানে কি আমি কিউ দিছি না আই দিছি, এটা তোমার একটু বুঝা লাগবে। 45। কিউ 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 দিছি তাই না? তো আমরা জানি W এন কিউ বাই NF। এম এর ভ্যালু কত এখানে? 27, তাই না? কারণ অ্যালুমিনিয়াম কত? 27 না? হ্যাঁ, অ্যালুমিনিয়াম 27। 27 ভর। কিউ হচ্ছে কি 48,250 এবং এন হচ্ছে 3, এফ হচ্ছে কি 96,500। তো চলো না এবার আমরা কাটাকাটি করি। এটা কাটাকাটি করলে কত আসে? 2, তাই না? 27/6। এই 45 আসছে কেমনে তোমাদের? ভাই ওইখানে 9,650 ছিল না? 96,500। এই যে আমি তো 50 দিয়ে ধরছি। দেখেন 3 নং কত আসছে? 3 নং 27, তাই না? আর 3 দুগুণে 6, কাটাকাটি দিলাম, তাহলে 9/2 সমান সমান কি 4.5 গ্রাম। 4.5 গ্রাম। এই আপনারা বুঝছেন যাদের যাদের ভুল হয়েছে?
এই ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, পাঁচশোতে মেলে না যেন একটা কমিয়েতে 45 বানাইছি। বুঝি নাই। 45 মিলে না, এরপরে একটা শূন্য কাইটা 50 বানাই, এরপরে 45 বানাই। ওই কারণে ওই যে একটা শূন্য করছে, হ্যাঁ 50 এই জন্য 45 আসছে। সব অঙ্কই ঠিক আছে। এরকম তাহলে আরেকটা ম্যাথ দিই তোমাদেরকে, হ্যাঁ তোমরা লিখে ফেলো। লিখবা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুতের দ্রবণে দ্রবণে 5 মিনিট 5 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো হ্যাঁ, সঞ্চিত ভর কত বের করবা। এই প্যাডে লিখতে খুব কষ্ট হয়, তাই না? তোমরা তো আমরা বোর্ডে লেখা দেখছো, তাই না? আসলেই কষ্ট হয়। সঞ্চিত ভর বের করো। ভাইয়া তুতের দ্রবণ কপার সালফেট না? এটা তো আমি বলবো না। হ্যাঁ 0.98। বাকিরা বের করো দেখি। দেখি আমরা বের করি। W ইজ ইকুয়ালস টু কি? W ইজ ইকুয়ালস টু কি বলেন? MIT বাই NF। তাই না? MIT মানে কি? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি না? M কত? 63.5, কারণ আমার তো কপারই জমা হবে, কপার সালফেট হোক আর যাই হোক আমার তো কপারই জমা হবে, তাই না? আর I হচ্ছে কত এখানে? 10 অ্যাম্পিয়ার। আর সময় কত? 5 5 into into 5 মিনিট 300 সেকেন্ড, তাই না? n হচ্ছে 300। 2 আর 96,000 কত? 500। ভালো কথা। এই দুই কেটে দাও, হয়েছে? আচ্ছা, সেটাও ভালো কথা। বাইরে কথা বলে। 2 আর 10 কেটে দিলে কত আসে? 5। 5 দিয়ে 965 কে ভাগ দাও, কত হয়? 5 দিয়ে 965 কে ভাগ দিলে, ভাগ দাও সাইডে, কতক্ষণ লাগবে? আর 5 দিয়ে ভাগ দিলে প্রথমে 5 যায়, তো এখানে আছে কত? 465, তাই না? তাহলে 465 কে আবার আমি সরি হচ্ছে 46 কে দিলে কত আসবে? 9 কত? 9। 1 9 আর শেষে আবার কত আসে? 15। তাহলে 190, তাই না?
193 বার কাটা যায়, 193। আচ্ছা 193 আজ দেখো তো 63.5 কিভাবে কাটাকাটি করা যায়। 63.5 আর কত 193 নাকি? শালা এতটুকু পর্যন্ত তোমার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন 63.36 কত 18 না? তাহলে আমি 63 গুণ 3 দেই বা 63.5 গুণ 3 দিই, তাহলে কত আসে 189, তাই না? এটা 189 আর মোট আসে হচ্ছে 191.5 আসবে। তুমি করে দেখো 63.5 ইন্টু 3 191.5 আসবে। কিভাবে আমি বলি, আগে 63-কে 3 দিয়ে গুণ দাও, কত আসবে 3 6 18, 3 3 9 আসছে। আর 0.5 ইন্টু 3 কত 1.5, তার মানে 190.5। তাহলে আমরা কি বলতে পারি, এটার 190.5 এর কাছাকাছি ধরে নিতে পারি। এইটাকে 190.5 এর কাছাকাছি ধরতে পারি না 193-কে? হ্যাঁ পারি। তাহলে জি 1/3 এর কাছাকাছি যেটা অ্যান্সার থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। 1/3 মানে কি 0.333। দেখবে তুমি অ্যান্সার দেওয়া থাকবে 0.347 বা সামথিং এরকম দেওয়া থাকবে। তুমি কি বুঝবা যে 0.33 কাছাকাছি যেটা আসছে সেটাই কি আমার অ্যান্সার? ক্লিয়ার? জি। তো এবার আমরা একটা কাজ করি, আমরা একটু প্র্যাকটিস করি, তাই না? আমরা একটু লেকচার শিটে যাই। আমরা লেকচার শিটে যাচ্ছি, হ্যাঁ। পেজ নাম্বার আমরা হচ্ছে 5 এ যাই। দেখো পেজ নাম্বার 5 এ এই ধরনের কিছু ম্যাথস দেয়া আছে। তোমরা কি লেকচার শিট সংগ্রহ করছো? ভাইয়া না ভাইয়া। জি ভাইয়া। নিয়ে যাও। ভাইয়া না ভাইয়া এখন আনি নাই। ভাইয়া আমি একটু আমার গ্রামে আসছি, মানে আমার বাড়িতে আসছি, এর জন্য নিতে পারি নাই। সম্ভব। দেখো এই ম্যাথটা দেখো, ওরা টাইম বের করছে, পারবা না? 1 2 3 এগুলো একটু দেখো বুঝো কিনা ম্যাথস গুলো। 1 2 3 আমি জুম করে দিলাম, হ্যাঁ, লেকচার শিটে। এই বুঝতে পারছো? দেখো তো। ভাইয়া, এখানে যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হ্যাঁ জেড কততে দেওয়া, এটা কি জেড মুখস্থ? ডাইরেক্ট বসায় দিছে। হ্যাঁ ওরা যেহেতু জেড তোমাকে ডাইরেক্ট দিছে, তোরা ডাইরেক্ট জেড বসায় দিছে। আর শোনো, তুমি যদি জেড না জানো তাহলে ওই যে ওই সিস্টেমে বসাবা, এম বাই এন এফ দিয়ে বসাবা। ডাইরেক্ট বসায় দেখো তোমার আসে কিনা। দেখবে 1 ঘন্টার কাছাকাছি যেটা আসবে সেটাই। দেখো তোমার কাছে কত আসে। মানে এগুলো তো আসলে দিছে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির জন্য লিখিত, তো এই জন্য আর কি। হাতে কলমে খুব কমই মিলবে এখানে। হাতে কলমে মিলবে হচ্ছে যে অবজেক্টিভ গুলা আমরা করবো, বাট তুমি অঙ্কের প্রসেস বুঝছো কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, অঙ্কের প্রসেস জি ভাইয়া। প্রসেস বুঝছো? তাহলে এবার চলো আমরা এই ধরনের কিছু ম্যাথস করি। দেখো এখানে তোমরা প্রথম 5টা করো তো দেখি। প্রথম 5টা এই যে এখানের প্রথম 5টা দেখো কত কত হবে, তোমরা বলো আমাকে। তোমরা করো, করে অ্যান্সার লিখো খাতায় যে 1 এর 1, 2 এর 2, 3 এর 3। লেকচার শিট দেখবা না, নিজে প্র্যাকটিস করা শিখতে হবে। কারণ পরীক্ষা হলে কি তুমি লেকচার শিট দেখবা নাকি?
এই করছো? এই করছো? করা হয়েছে? হ্যাঁ শায়লা, বাকি দুটো করে ফেলো। 4 আর 5 করো। এই বাকিরা করছো? শায়লা অলরেডি কিন্তু ইয়ের অ্যান্সার দিয়ে দিছে, হচ্ছে 1 2 3 এর অ্যান্সার দিয়ে দিছে। ভাইয়া ইলেকট্রোড মানে কি? ইলেকট্রোড মানে হচ্ছে তড়িৎদ্বার। ইলেকট্রোডের বাংলা হচ্ছে তড়িৎদ্বার। আমরা দেখলাম না তড়িৎদ্বার, ধনাত্মক তড়িৎ জারণ তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড। জি জি, আচ্ছা ভাইয়া করতেছি। কি বলে? ক্যাথোড। ইংরেজিতে গুলো বলে ইলেকট্রোড। এই উর্বি, তোমার থেকে অ্যান্সার আসে না কেন? শালা 4 কত বলো? শালা সবগুলাই বলছে, শুধু 4 বলে নাই। ভাইয়া 4টা কনফিউশনে আছে, তো বুঝে বলতে হবে। এটা আমাদের বছর আসছিল। তাহলে ভাই আপনি বলেন। হ্যাঁ, তা তো বলবোই। জারিত এবং বিজারিত আর বিজারিত মৌলগুলো কি কি? আচ্ছা, জারণ হলে চার্জ বাড়ে নাকি বিজারণ হলে চার্জ বাড়ে বলো তো? কারো জারণ হলে চার্জ বাড়ে না বিজারণ হলে চার্জ বাড়ে? বিজারণ হইলে বিজারণ হলে চার্জ বাড়ে না, জারণ হলে চার্জ বাড়ে। জারণ মানে কি? ছাড়ন, সেই ইলেকট্রন ছেড়ে দিছে। সেই ইলেকট্রন ছেড়ে দিছে, বলো তার ইলেকট্রন ছাড়লে চার্জ বাড়ে নাকি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে তার চার্জ বাড়ে? ইলেকট্রন ছাড়লে ছাড়লে চার্জ বাড়ে। তাকে দেখো, ইলেকট্রন ছাড়লে। এখানে অক্সিজেনের সবগুলার চার্জ ছিল কত? -2।
এইখানে গিয়ে কত? আমার কার্সর দেখা যাচ্ছে কম্পিউটারের? হ্যাঁ দেখা জি যাচ্ছে। আচ্ছা, এখানে ছিলাম। ও এটা কি চলে আসছে? হ্যাঁ, দাঁড়াও, ঠিক করছি। কোথায় ছিলাম? 1 মিনিট দাঁড়াও, একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তাও দেখো, তোমরা ওইটার মধ্যেই দেখো, চার্জ, অক্সিজেনের চার্জ ছিল আগে -2, অক্সিজেনের চার্জ পরে কত হয়েছে? O2 এর মধ্যে অক্সিজেনের চার্জ কত? 0 না? হ্যাঁ তাহলে ও জারিত হয়েছে না বিজারিত হয়েছে? জারিত। এই বিজারিত, চার্জ কমছে, চার্জ বাড়ে নাই, উল্টা কমছে, তাই না? ঠিক আছে, দাঁড়াও আমি একটু পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি। তো দেখো বাকিটা কি হবে তাহলে? কার চার্জ বাড়ছে বুঝো, যার চার্জ বাড়ছে সে কি হয়েছে? জারিত হয়েছে। কি আসতেছে না তো? আচ্ছা 079 ওদেরকে করতে দিছে, ইয়ে হয়ে গেছে অনেকক্ষণ না চালায়। এই তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, দেখো জি ভাইয়া। আমরা যেটার মধ্যে ওটা ছিলাম, তোমাদের জামা কাপড়। দেখো এখানে নাইট্রোজেনের চার্জ কত? পটাশিয়াম +1, অক্সিজেন কত? -2 এখানে মাইনাস এখানে নাইট্রোজেনের কত বলো তো? নাইট্রোজেনের চার্জ এখানে কত বলো না? এটা করো তো, জারণ সংখ্যা করো, নাইট্রোজেনের চার্জ কত বলো? নাইট্রোজেনের চার্জ কত পাইছো? +5 না? এই তোমরা পারো জারণ সংখ্যা বের করে কেমনে? বের করা শিখাই তোমাদেরকে, এগুলো ক্লাস 9-10 এ ছিল। দেখো পটাশিয়াম নাইট্রেটের, পটাশিয়ামের তো +1 তাই না? নাইট্রেটের জি ধরলাম আমরা x, আর অক্সিজেনের -2 ইনটু কত? 3। আর 3। এই যৌগটার চার্জ কত সব মিলে? এই যৌগটার চার্জ 0। এবার দেখো x = +5 পাবা, পাইছো? জি ভাইয়া। জি জি ভাইয়া। এটার মধ্যে দেখো নাইট্রোজেনের চার্জ কত, একই ভাবে করো তো, নাইট্রোজেনের চার্জ কত? চার্জ কত দেখো? 3। 3। তার মানে চার্জ কমছে না বাড়ছে? কমছে। কমলে জারণ না বিজারণ? বিজারণ। বিজারণ। বিজারণ হয়েছে তাই না? তার মানে বিজারণ হয়েছে জি। নাইট্রোজেন, ভালো কথা। এবার দেখো এইখানে অক্সিজেনের চার্জ কত ছিল? -2, এইখানেও -2, আর অক্সিজেন, এটার মধ্যে অক্সিজেনের চার্জ কত? 0। তাহলে অক্সিজেনের চার্জ কমছে না বাড়ছে? কমছে। এই বাড়ছে, -2 বাড়ছে। সরি বাড়ছে, হ্যাঁ। এটা বাড়ছে না? তার মানে অক্সিজেন জি। কি হয়েছে? জারিত হয়েছে। জারণ। তাহলে দেখো জারিত এবং বিজারিত, তার মানে অক্সিজেন জারণ এবং নাইট্রোজেন বিজারণ, তাহলে বি অ্যান্সার।
হইছে? জি ভাইয়া। এই বুঝছো শালা, ঠিক করে বলো। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছো? আর বাকিগুলো শালা ঠিক হইছে, आंसर যেগুলো দিছে। আচ্ছা, এই ম্যাথ সিনহানি। তো করতে পারি, কিন্তু ওই যে জি বেসিক গুলো ভাইয়া। একটু problem। হুম, শালা কি বলতেছিলা বলো? বলছি ম্যাথ তো করতে পারি হাতে কলমে, কিন্তু এগুলোতে একটু প্রবলেম হয় আর কি, একটু বুঝে পড়ে বলছি, আনসার দিতে হয়। মূল থিওরিটাতে যাবা যে আসলে কি হচ্ছে কি হচ্ছে না, সেটা হলেই মোটামুটি হচ্ছে একটা তুমি ইয়ে পেয়ে যাবা। সো তুমি পেজ নাম্বার 4 এ যাও সবাই। ওইখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, আমি দাগায় দিচ্ছি, বলি কি কি পড়বা এখান থেকে। এই যে এই চারটা পড়া লাগবে। এই যে এই চারটা পড়ে ফেলবা, যে একটা ইলেকট্রন ছাড়ে, কয়টা ইলেকট্রন ছাড়ে। ভাইয়া একটু জুম করেন, আমি একটা এসএস দিয়ে রাখি, আমি একটু আমাদের বাড়িতে আসছি টিকা দেওয়ার জন্য। ওকে ওকে, ঠিক আছে। লেকচার শিট এখন আনি নেই। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তো তারপরে আছে হচ্ছে বিভিন্ন ধাতুর নিষ্কাশন। এগুলো হচ্ছে পড়া লাগবে। বিভিন্ন মৌলের নিষ্কাশন, বিভিন্ন মৌলের নিষ্কাশন নামক এই পার্টটা হচ্ছে তোমরা করে ফেলবা। ডাউন পদ্ধতিতে সোডিয়াম ধাতু, দেখো এখানে কিন্তু জারণ বিচরণের মাধ্যমেই হয়েছে। এসএস মারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তোমরা পড়াশোনা চালায় যাও। আর আরেকটা কথা শোনো, তোমরা ওই যখন ঢাবি বলতেছে যে মানে হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, এগুলো বিশ্বাস করো না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্কুল কলেজ না, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো ওইখানে কোনো কিছু একজনের ডিসিশনে হয় না। দেখো দীপুমণি কিন্তু অনেক চেষ্টা করছে অনেক কিছু করতে, ওদেরকে গুচ্ছে আনতে পারছে? না। পারে নাই, গুচ্ছের মধ্যে কিন্তু ঢুকে নাই। তো আসবে না। তার পাশাপাশি দেখো এই যে চেষ্টা করছে মেডিকেল বোর্ডে রাজি করাইতে শর্ট সিলেবাসে, পারছে? কতবার দেন দরবার করতে পারছে? পারে নাই। ঠিক আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি যদি বলে, শোনো, ভিসি হচ্ছে একজন হচ্ছে মুখপাত্র, আর কিচ্ছু না। উনি স্কুল কলেজের প্রিন্সিপালের মতন ক্ষমতাধর না। আমাদের এখানে একটা হচ্ছে একাডেমিক কাউন্সিল আছে, তোমরা লাগলে সার্চ দিয়ে দেখবা, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। ওই সিনেট ভবনে সংসদের মতন দেখো করে দেখতে ভেতরে। জি। ওই সংসদ ভবনে, আমাদের সিনেট ভবনে ভোটাভুটি হয় যে আসলে কি হবে কি না হবে। এখন ভোটাভুটিতে যদি বলে শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাস, ভোটাভুটিতে যদি বলে ফুল সিলেবাস তো ফুল সিলেবাস। তবে আমরা তো আমাদের টিচারদেরকে চিনি, ওনারা মনে হয় না রাজি হবে শর্ট সিলেবাসে। ঠিক আছে, বেশিরভাগ টিচারই বলবে যে ফুল সিলেবাস। যেহেতু মেডিকেল ফুল সিলেবাস দিয়ে দিচ্ছে, আমরা তো শর্ট সিলেবাসে যাওয়ার কোনো চান্সই নেই। ভাইয়া গুচ্ছতে কি কি সাবজেক্টে পরীক্ষা হবে? আচ্ছা, গুচ্ছতে সাধারণত পরীক্ষা হয় হচ্ছে তোমার গ্রুপের চারটার পাশাপাশি হচ্ছে বাংলা এবং ইংরেজি। কিন্তু কেউ যদি গ্রুপের চারটার মধ্যে, ধরো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা তো ম্যাথ আর পারবে না, তারা কি জি। করবে? তারা হচ্ছে ইয়ে দিবে, হচ্ছে তোমার আইসিটি দাগাইতে পারবে। অপশনাল না, মানে যে কথা, বা ইংরেজি হচ্ছে বায়োলজি অথবা ম্যাথের বদলে তুমি হচ্ছে চাইলে ইয়ে দাগাইতে পারবা। ভাইয়া বায়োলজি যদি কারো আইসিটি। 4 সাবজেক্ট থাকে তাহলে কি মানে তাহলেও পারবা, ম্যাথের গুচ্ছতে কোনো সমস্যা নাই। ও যে কোনো একটা দাগাইলেই হবে? যেকোনো একটা দাগাইলেই হবে। তুমি ধরো ম্যাথ তোমার অনেক সমস্যা, ম্যাথ তোমার কোনো কনফিডেন্সই নাই, তুমি চাইলেই হচ্ছে গুচ্ছতে দাগাইতে পারবা। বায়োলজি চট্টগ্রামেও সেম। চট্টগ্রামে হচ্ছে তুমি হচ্ছে গ্রুপের চারটার মধ্যে যে কোনো তিনটা দাগাবা। ঠিক আছে, এখানে তোমার অপশনাল কোনটা ছিল? এখানে 4 সাবজেক্ট আর মেইন সাবজেক্টের মধ্যে কোনো ই নাই? না না না, কোনো ইয়ে নেই, ও 4 এই চট্টগ্রামে ভালো। কিছু নাই। তবে সাবজেক্ট যেগুলো পাবা ভবিষ্যতে সেটার উপর ডিপেন্ড করে। যেমন হ্যাঁ। চট্টগ্রামে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং পাবা না ম্যাথ না দাগাইলে, আবার তুমি হচ্ছে ফার্মেসি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা না বায়োলজি না দাগাইলে। তোমার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু ঢাবিতে হচ্ছে অপশনালের বদলে দাগাইতে হবে। আর ভাই মেডিকেলে কি কি সাবজেক্টে আসে? আচ্ছা, মেডিকেলে পরীক্ষা হয় 5 সাবজেক্টে। মেডিকেলে পরীক্ষা হয় তোমার হচ্ছে তোমার ফিজিক্স বায়োলজি হচ্ছে 30, হ্যাঁ। 20, কেমিস্ট্রি 25, কত হইলো 75। 10 হচ্ছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান হচ্ছে 10, আর হচ্ছে 15 হচ্ছে ইংরেজি। 5 সাবজেক্ট। সব এটাতেও কি সবগুলোতে আলাদা আলাদা করে পাস করতে হয়? না 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 না, একসাথে। ঢাবিতেও বাংলাদেশের কোথাও আলাদা আলাদা পাস নাই। সায়েন্সে একসাথে পাস সব জায়গাতে। ঢাবিতেও? ঢাবিতেও
তুমি যদি ফিজিক্সে 2 পাইছো কোনো কিছু আসে যায় না, সব মিলে আর সব মিলে 40% মার্ক পেলেই হয়েছে। তবে লিখিত আর অবজেক্টিভ আলাদা আলাদা পাস। এটা আলাদা আলাদা পাস। লিখিততে তোমার আলাদা পাস করা লাগবে, হ্যাঁ, অবজেক্টিভ মেডিকেলে তো কোনো লিখিত নাই, শুধু এমসিকিউ না 100। 100টা এমসিকিউ। ঠিক আছে, এবার চলো আমরা জি যাবো ভাইয়া। তড়িৎ রাসায়নিক কোষে। তড়িৎ রাসায়নিক কোষ, আমরা তড়িৎ এতক্ষণ পড়ছে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ আমরা বিশ্লেষক। তড়িৎ দিছি, সেটা কিসে রূপান্তরিত হয়েছে? শক্তিতে। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কেমিক্যাল দিব। কেমিক্যাল নিজে নিজে বিক্রিয়া করে কি তৈরি করবে? শক্তি তৈরি করবে। যেমন আমরা একটু দেখি, আমরা ছোটবেলায় এটা সবসময় দেখতাম যে হচ্ছে ওই যে এইখানে একটা H2SO4 দ্রবণ থাকে, এখানে একটা H2SO4 দ্রবণ থাকে, এখানে একটা দস্তার পাত, এখানে হচ্ছে একটা তামার পাত, মনে আছে? এখানে একটা বাল্ব লাগাই দিত আর বাল্বটা জ্বলতো, তাই না? ছোটবেলা দেখছিলাম না আমরা, বাল্বটা জ্বলতো। এটা হচ্ছে একটা জিঙ্কের পাত, এটা হচ্ছে একটা কপারের পাত, আর এখানে H2SO4 দ্রবণ থাকতো। পড়ছিলা ছোটবেলায়? জি ভাইয়া। পড়ছো না? এখানে আসলে যে বিক্রিয়াটা হয়, জিঙ্কের জারণ ভাইয়া। বিভব বেশি, জিঙ্কের জারণ মানে ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি। জিঙ্ক করে কি করে? দুইটা ইলেকট্রন দিয়ে দেয়। দুটো ইলেকট্রন ইলেকট্রন দিয়ে ছাড়ে। দিলে জিঙ্ক 2+ আকারে এখানে জাম্প করে, তাহলে জিঙ্ক 2+ হয়, জিঙ্ক 2+। আর কপারের ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি, তো কপার 2+ ইলেকট্রন নেয়, দুইটা ইলেকট্রন নিয়ে কপার আয়ন হয়, মানে কপার ধাতু হয়। আমরা যখন যোগ করবো এই দুটা বাদ, তাহলে দেখো জিঙ্ক প্লাস কপার 2+ ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ আর কি কপার। তাহলে দেখো এই জিঙ্ক পাত্রটা কিন্তু একসময় ক্ষয় হয়ে যাবে। এই দেখো জিঙ্ক 2+ আকারে। আয়ন কিন্তু কখনো ধাতুর পাত্রে থাকে না, আয়নগুলো নিচে পতিত হয়, ঠিক আছে? আর এইখানে যে আয়নগুলো ছিল সেগুলো কি হয়েছে? এখানে ধাতুর পাত্রে চলে গেছে। আচ্ছা, এবার বলো জারণ কোথায় হয়েছে? জারণ কোথায় হয়েছে বলো তো? জারণ হয়েছে দেখো এই যে জিঙ্কে না, জিঙ্কে। জারণ মানে আমরা কি বলি? ছাড়ন। জিঙ্কে কিন্তু ইলেকট্রন ছাড়ছে সবাই, তাহলে জিঙ্কে এখানে জারণ হয়েছে, তাহলে এটা নিঃসন্দেহে অ্যানোড, এটা নিঃসন্দেহে অ্যানোড। আচ্ছা, এই যে ইলেকট্রন গুলা কোত্থেকে আসতেছে? জিঙ্ক থেকেই তো আসতেছে। দেখেন দুইটা ইলেকট্রন কিন্তু জিঙ্কই ছাড়ছে, দুইটা ইলেকট্রন কিন্তু কে ছাড়ছে? জিঙ্ক। জিঙ্কই ছাড়ছে, তাই না? তো দুইটা ইলেকট্রন যদি জিঙ্ক ছাড়ে, জিঙ্ক কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। তার মানে দেখেন, আমরা যখন হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য কোষ করছিলাম তখন অ্যানোড পজিটিভ, আর যখন তড়িৎ রাসায়নিক কোষ তখন অ্যানোড কি? নেগেটিভ। নেগেটিভ। এটা মনে রাখতে হবে, দুইটা আলাদা। কিন্তু জারণ কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু জারণ কোথায় হয়েছে? অ্যানোডে। অ্যানোডটার নাম হচ্ছে জারণ তড়িৎদ্বার। তো ওইখানে জারণ হয় পজিটিভে, এখানে জারণ হয় নেগেটিভে। ঠিক আছে, এটা কিন্তু আসে যে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডের প্রকৃতি কেমন? ধনাত্মক, ঋণাত্মক, কোনোটি নয়, উভয়। তো কি বলো, অ্যানোডের প্রকৃতি কেমন? ঋণাত্মক। ঋণাত্মক। ঋণাত্মক, তাই না? তো জি এখন ভাইয়া। বর্তমান যুগে হচ্ছে খুব ডেভেলপ প্রকৃতির মানে হচ্ছে ইয়ে তৈরি হয়েছে, ডেভেলপ প্রকৃতির তোমার অ্যানোড ক্যাথোড তৈরি হয়েছে, আরো সুন্দর সুন্দর হয়েছে। বাট একবার কোষের যদি আমরা সাধারণ বিশ্লেষণে যাই, দেখো কোষে সাধারণত এখন দুইটা আলাদা আলাদা পাত্রে দেয়া থাকে, অথবা এদের দুজনের মাঝখানে একটা কি দেয়া থাকে? একটা অর্ধবেদ্য পর্দা দেয়া থাকে। এইখানে থাকে হচ্ছে জিঙ্কের একটা দণ্ড, এগুলাকে বলে ইলেকট্রোড, তাই না? ইলেকট্রোডটা নেগেটিভ হইলে মানে হচ্ছে জারণ হইলে কি অ্যানোড, ইলেকট্রোডটা বিজারণ হইলে এটা ক্যাথোড, তাই না? এগুলো নরমাল নাম কি? ইলেকট্রোড বা ইলেকট্রন তড়িৎদ্বার, বাংলায় তড়িৎদ্বার। ঠিক আছে, এইখানে যদি জিঙ্ক থাকে তাহলে এইখানে যে সলিউশনটা দেয়া হয় এটা হচ্ছে জিঙ্কের কোন লবণের সলিউশন। ধরো জিঙ্ক সালফেট দেয়া আছে, জিঙ্ক সালফেট, ঠিক আছে? তো জিঙ্ক সালফেট ভেঙে কি তৈরি হয় সলিউশনে? জিঙ্ক 2+ আর কি SO4 2-। আচ্ছা, এইখানে যদি আমি একটা কপারের দণ্ড দেই তাহলে এখানে কিসের লবণ দিব? সোডিয়ামের না কপারের? কপারের। কপারেরই একটা লবণ দিব। কেন জানেন? যদি আমি জিঙ্ক দেই, এই যে জিঙ্ক ধাতু,
এবং এই যে জিঙ্কের লবণের যে দ্রবণ তার মধ্যে জিঙ্ক 2+ থাকে, এদের মধ্যে একটা সাম্যাবস্থা চলে সব সময়, এদের মধ্যে একটা সাম্যাবস্থা চলে, মানে এটা ইজিলি ভাঙবে, ডিসোসিয়েট হয়ে ইলেকট্রন দিবে। কোন একটা ধাতুকে তার লবণের মধ্যে যখন আমরা ডুবাবো, কোন একটা ধাতু, এই ধাতুকে যখন তার লবণের মধ্যে ডুবাইছি, তখন তার মধ্যে তো তার মানে আয়ন আছে, এই আয়নটা কি করবে, ভাঙন মাত্রাটা আরো সুন্দর করবে, ভালো করবে, এই জন্য আমরা ডুবাইছি, ঠিক আছে। আচ্ছা, এই যে দুইটা পার্টকে আমরা এখানে একটা ব্যাটারি, একটা হচ্ছে তার দিয়ে যুক্ত করে দিছি, আর এখানে একটা বাল্ব দিছি। হ্যাঁ, আচ্ছা, এটা কি বুঝছেন? এবার কি হবে, এই জিঙ্ক আয়নের সহযোগিতায় এই জিঙ্ক ধাতুটা কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তৈরি করবে, জিঙ্ক 2+। জিঙ্ক 2+। আর এটা কোথায় হবে, অ্যানোডে। আর ক্যাথোডে কি হবে, এইখানে দেখেন, এখানে কি কপার 2+ আছে এই দণ্ডের মধ্যে নাকি নাই? আছে। দণ্ডের মধ্যে নাই, দ্রবণে আছে কপার 2+, কারণ কপার সালফেট ভেঙে কপার 2+ তৈরি হয় না। জি। দণ্ডের মধ্যে নাই, এই যে কপার সালফেট, এটা ভেঙে কি হচ্ছে আপনার ইয়ে তৈরি হবে না, হচ্ছে কপার 2+ হবে না, আছে কপার 2+ অসংখ্য। এই কপার 2+ গুলা কি করবে, এই দুইটা ইলেকট্রন আসলে কোথায় যাচ্ছে দেখেন, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে হচ্ছে দেখেন, এই দুইটা ইলেকট্রন এইভাবে গেছে না, গিয়ে কোথায় গেছে, তড়িৎ জ্বালায় এইখানে গেছে, গিয়ে তো এইখানে গিয়ে জমা হয়েছে, তাই না? তাহলে এখন কপার কি, ক্যাথোড কি করবে, এই যে দুইটা, মানে এই দুইটা ইলেকট্রন কাকে দান করবে, এই কপারকে দান করবে, এই যে এই কপারটা, এই যে দুইটা ইলেকট্রন ছাড়ছে, এই দুইটা ইলেকট্রন তো তার দিয়ে পরিবাহিত হয়ে এখানে চলে আসবে নাকি, এই দুইটা ইলেকট্রনের লোভে যে কপার আয়নটা আছে সে কি করবে, সে হচ্ছে জাম্প করবে। তাহলে দেখো, এই দুইটা ইলেকট্রন কপার নিলে কি তৈরি হয়, কপার। এবার আমরা যদি যোগ করি, দেখো দুইটা ইলেকট্রন কাটা, তার মানে জিঙ্ক প্লাস কপার 2+ ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কি কপার। হয়েছে? জি ভাইয়া। হয়েছে? দেখো, তার মানে দেখো, জিঙ্ক ধাতু কিন্তু একসময় ক্ষয় হয়ে যাবে, দেখো জিঙ্ক বারবার জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হচ্ছে না, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়ে যাচ্ছে, হচ্ছে। আচ্ছা, আয়নগুলা কি হচ্ছে দণ্ডে থাকে নাকি দ্রবণে চলে যায়? দ্রবণে চলে যায়। দ্রবণে চলে যায়। আর এখানে যে কপার আয়নটা আছে এটা কই গেছে, দণ্ডে গেছে, তার মানে কি এই দ্রবণে কপারের পরিমাণ কমে যাচ্ছে এবং সেটা সলিড আকারে জমা হচ্ছে, তাই না? তাহলে অ্যানোড কি হয়ে যাবে, দ্রুত ক্ষয় হয়ে যাবে, এবং ক্যাথোড কি হয়ে যাবে, দ্রুত মোটা হয়ে যাবে, হচ্ছে। এই বলো, জি। এই কে বুঝো নাই বলো, ঠিক করে বলো, আমি বুঝাই দিব। কর্মী বুঝছো? জি ভাইয়া। তিনহামিম? জি ভাইয়া, বুঝছি। তো দেখো, এই যে ইলেকট্রনের প্রবাহ, এটাকে কিন্তু আমরা তড়িৎ বলি, কারেন্ট বলি, তাই না? আমরা কি বলি যে হচ্ছে এমন যে এইখানে একটা বাল্বের মধ্যে 5টা ইলেকট্রন ঢুকবে, 3টে ইলেকট্রন শক্তিতে রূপান্তরিত হবে, 2টা ইলেকট্রন বের হবে, এরকম? নাকি 5টা ঢুকে 5টাই বের হবে? 5টা ঢুকে 5টাই বেরোবে। তাই না? মোট কথা ইলেকট্রনের প্রবাহ তৈরি করতে পারলে কি হবে, বাতি জ্বলবে। মোট কথা তড়িৎ বাতি পরিবাহী। জ্বলবে। ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে কারেন্ট, এই তো? কারেন্ট। আচ্ছা, জি। তো এটাকে ইলেকট্রনের প্রবাহ হইছে, তার মানে কারেন্ট। এখন এই যে এইখানে ইলেকট্রন দেওয়ার তো আগ্রহ থাকতে হবে, ইলেকট্রন দেওয়ার আগ্রহ থাকতে হবে কার, জিঙ্কের। ক্যাথোডের, জিঙ্কের। অ্যানোডের। অ্যানোডের। তো এই ইলেকট্রন দেয়াকে কি বলা হয়, অক্সিডেশন, তাই না? তো এই যে কতটুক তৈরি হবে, কারেন্ট যে হবে তার ভোল্ট কত, কার উপর ডিপেন্ড করে, এদের আগ্রহ যত, তাই না? তাহলে এটা বলা হয় হচ্ছে জারণ বিভব, ঠিক আছে? কি বলা হয়, এটা বলা হয় মোট বিভব। আর জারণ বিভবটা আমি বলছি, দেখো, ই অক্সিডেশন অফ অ্যানোড, অ্যানোডের অক্সিডেশন করার প্রবণতা, প্লাস রিডাকশন করবে কে, ক্যাথোডের রিডাকশন করার প্রবণতা, দুইটা যোগ দিলে আমি কি পাবো, টোটাল কি পাবো,
তড়িৎ বিভব পাবো। ঠিক আছে, টোটাল কি পাবো? তড়িৎ বিভব। আচ্ছা, মোট কথা হচ্ছে দেখো এইখানে জিঙ্কের যেমন দেয়ার আগ্রহ থাকতে হবে, কপারেরও কিন্তু নেওয়ার আগ্রহ থাকতে হবে। জিঙ্ক এমন কাউকে দিল যে নেয় না, তাহলে কি তড়িৎ তার প্রবাহিত হবে? না, হবে না, না। এটাই আমরা দেখলাম যে টোটাল আদান প্রদানের পরিমাণ কত, সে যত দেয় আর সে যত নেয়, এই দুটো যোগ করলে আমরা কি পাবো? টোটাল ইএমএফ পাবো। তাহলে ই অক্সিডেশন অফ অ্যানোড, ই রিডাকশন অফ ক্যাথোড। তো এই যে একটা সেল আমরা তৈরি করলাম, এই সেলটাকে রিপ্রেজেন্ট করে কিভাবে? রিপ্রেজেন্ট করে হচ্ছে এইভাবে যে জিঙ্ক থেকে কি হয়েছে, জিঙ্ক 2+, মাঝখানে হচ্ছে দাগ থাকে একটা অথবা দুইটা কেন থাকে বলবো। আর কপার 2+ ছিল, কপার কি হয়ে গেছে? কপার কপার হয়ে গেছে। দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, আর কপার থেকে কপার 2+ থেকে কি হয়েছে? কপার 2+ থেকে কপার হয়েছে। এটাই হচ্ছে যে তড়িৎ কোষগুলার বৈশিষ্ট্য। এখন হচ্ছে ডাবল দাগ আর এক দাগ বলতে কি বোঝায়? দেখেন এই পাত্রে কি জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাবে না, প্লাস, আর এই পাত্রে কি প্লাসের পরিমাণ কমে যাবে না, কারণ সব প্লাস তো শোষিত হচ্ছে। তাহলে জিঙ্ক প্লাস বেড়ে যাবে, আর কপার প্লাস কি হবে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে। তার মানে এইখানে নেগেটিভটা বেড়ে যাবে, আর এইখানে কে কি হবে? এখানে পজিটিভটা বেড়ে যাবে, নেগেটিভ বেড়ে যাবে এইখানে, কারণ এখানে তো আসেই শুধু সালফেট। এখানে সালফেট কন্ট্রোল করার জন্য কি কপার আছে, নাকি সব কপার শোষিত হয়ে যাচ্ছে? শোষিত হয়ে যাচ্ছে। শোষিত হয়ে যাচ্ছে। আর এখানে দেখেন জিঙ্ক নতুন করে তৈরি হচ্ছে। তার মানে দুই পাশে একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হয়েছে, এই পাত্রে প্লাস বেড়ে যাচ্ছে, এই পাত্রে মাইনাস বেড়ে যাচ্ছে। তার জন্য কি করা হয়, দুই পাত্রের মাঝখানে ইউ আকৃতির একটা টিউব দিয়ে লবণ দেয়া হয়, লবণ সেতু। KCl বা পটাশিয়াম নাইট্রেট। কেন দেয়া হয়? ব্যালেন্স করার জন্য। যেমন দেখেন পটাশিয়াম ভেঙে কি তৈরি হবে? পটাশিয়াম প্লাস। আর ক্লোরাইড ভেঙে পটাশিয়াম ক্লোরাইড ভেঙে কি? ক্লোরিন মাইনাস। এই পাত্রে কোনটা বেশি বলেন? অ্যানোডের পাত্রে কোনটা বেশি? পজিটিভ বেশি। এই জন্য এখানে কি চলে আসবে? ক্লোরিন চলে আসবে। ক্লোরিন চলে এসে এই জিঙ্ককে প্রশমিত করবে। আর এই পাত্রে কি বেশি? ক্যাথোডের পাত্রে কি বেশি? নেগেটিভ বেশি। তো এই পাত্রে কে যাবে? পটাশিয়াম। হ্যাঁ, এই জন্য পটাশিয়াম গিয়ে কি করবে? ব্যালেন্সটা ঠিক রাখবে। তাহলে কি বিক্রিয়া অনেকক্ষণ ধরে চলবে। বুঝতে পারছো? যখন এই লবণ শুধু দেওয়া হয় তখন এখানে ডাবল দাগ দেওয়া হয়, লবণ শুধু না দিলে কি এক দাগ। ঠিক আছে, জি ভাইয়া। বলেন এবার আমরা একটা ম্যাথস করি। হ্যাঁ, জি ভাইয়া। ম্যাথস হচ্ছে এরকম, জিঙ্ক 2+, কপার 2+, কপার। আমি আপনাকে দিলাম হচ্ছে ই জিঙ্ক 2+ is equals to 0.76 ভোল্ট। হ্যাঁ, আর দিলাম হচ্ছে ই সিইউ 2+ হচ্ছে -0.34 ভোল্ট। আপনি বের করবেন কি ই সেল কত, টোটাল ই কত সেলের। এটার আরেক নাম কি? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো বা তড়িৎচালক শক্তি কত বের করেন। এটার জন্য আপনাদেরকে 2-3 মিনিট টাইম দিলাম, আপনি বের করেন। মানে 1.1। হ্যাঁ 1.1 ঠিক আছে, দেখি বাকিরা করেন। 0.42। 0.42 না, 1.1 হবে কিভাবে আমি বলি, যারা বুঝে নেন। 1.1। 1.1 কিভাবে দেখেন, আমি বলছি কি মূল সূত্রে যাই আমরা, ই অক্সিডেশন অফ অ্যানোড প্লাস কি ই রিডাকশন অফ ক্যাথোড, তাই না? এবার দেখেন এখানে অ্যানোড কে, বাম পাশে যে সে অ্যানোড, ডান পাশে যে সে কি ক্যাথোড। ক্যাথোড। দেখেন তাহলে আমার অ্যানোডের কি নিতে হবে? অক্সিডেশন রেট। দেখেন অ্যানোডের কি অক্সিডেশন দিছি না? অক্সিডেশন মানে কি? চার্জ বেড়ে যাওয়া, বলছিলাম না? জারণ মানে চার্জ বেড়ে যাওয়া। চার্জ কি বাড়ছে? হ্যাঁ, তার মানে এটা ঠিক আছে অ্যানোড। এবার দেখেন কপার তো ক্যাথোড, কিন্তু কপারের এখানে আমি নেয়ার কথা হচ্ছে কি রিডাকশন, কিন্তু আপনাকে দিছি কি আমি অক্সিডেশন, চার্জ বাড়ছে। চার্জ বাড়ার কথা না কমার কথা? কমার কথা।
কিন্তু কমার DC কথা। ঘটনা উল্টা, তাই না? তার মানে আপনি আপনার এইখানে কি ঘটনা ঘটবে, চার্জ কমছে দেখেন 2+ থেকে Cu হয়েছে, আর এখানে কি হয়েছে Cu থেকে Cu2+ হয়েছে, ঘটনা কি মিলে না উল্টা? উল্টা। 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 তার মানে আপনি আপনার ঘটনার সাথে মিলাই নেবেন, Cu2+ থেকে Cu করবেন, ঘটনা উল্টায় দিলে ভোল্ট উল্টায় যায়, উল্টায় গেছে, মাইনাস থাকলে কি হবে প্লাস। এবার প্লাস দেখেন, হবে। এইবার দেখেন এই যে কোষের সাথে, এই যে কোষের সাথে ঘটনাগুলো এখন মিলে কিনা, এই 1 নাম্বার আর 2 নাম্বার মিলে, এইটা আর এটা জি মিলে, ভাইয়া। জি। তখন দুটাকে যোগ করবেন, জি। এর আগ পর্যন্ত না, না থাকলে বানায় নিবেন, আর ওরা যদি আগে থেকে জারণ আর বিজারণ বিভব দেয় তাহলে তো যোগ করে দিলেই ডান। এই বুঝতে পারছেন, যারা যারা ভুল করছেন 0.42 যে বলছেন, জি জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? না থাকলে বানায় নিবেন। আচ্ছা, আমরা যে এখানে কোষগুলো পড়ি, এখানে দ্রবণের ঘনমাত্রা আমরা ধরে নিই হচ্ছে 1 মোলার। ঘনমাত্রা কত ধরি? 1 মোলার আদর্শ। 1 মোলার। কিন্তু যদি 1 মোলার না হয় তাইলে আমরা কি করব? তখন আমরা ইউজ করি হচ্ছে নারনস্টের সমীকরণ। নারনস্টের সমীকরণ তখন আমরা লিখি হচ্ছে EMF is equals to E naught cell minus RT by NF ln A plus divided by আচ্ছা আবার নতুন পেজে ইয়েতে লিখি, কারণ হচ্ছে ইয়ে হচ্ছে সো EMF বা আমরা বলতে পারি ই সেল বা EMF যেটাই বলি, E is equals to E naught cell minus RT by NF ln A by B, ঠিক আছে, টু দি পাওয়ার M আর N। এই ক্লিয়ার? সো এই সূত্রের উপর কিছু কিছু ম্যাথ মেবি করে দেয়া আছে তোমাদের সূত্রে, তোমাদের ইয়েতে আমি তোমাদেরকে দেই। এটাতে সাধারণত হচ্ছে এত বড় আসে না, কারণ এত বড় দিয়ে অবজেক্টিভ সলভ করা যায় না। তোমরা পেজ নাম্বার ইয়েতে যাও, পেজ নাম্বার 7-এ যাও এবং 8-এ যাও, 8-এর প্রথমে যাও, একেবারে 8-এর প্রথমে যাও। আটের প্রথমে গিয়ে পাইছো সমীকরণটা? পাইছো কিনা বলো? ভাইয়া সবার কাছে তো লেকচার শিটটা নাই। আচ্ছা আচ্ছা, আমি কি তাহলে তোমাদেরকে দেখাবো, তোমরা স্ক্রিনশট মারো। জি ভাইয়া দেখান। এই দেখো, নাই। পাইছো? জি। স্ক্রিনশট নাও। নিছো? জি ভাইয়া নিছি। নিছো তো, আচ্ছা। তো এইবার আসি হচ্ছে, দেখো আমরা এর আগে যেটা করছি এইখানেই, সেখানে দেখো এখানে কিন্তু আমি তোমাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছি কে অ্যানোড কে ক্যাথোড। এটাকে বলে কি? কোষ সংকেত, তাই না? কোষ সংকেত। কোষ সংকেত লেখারও অনেকগুলো নিয়ম আছে, লেকচার শিটে পাবা, আমি এখনই হয়তো বা দাগায় দিব। কিন্তু বাম পাশে যাকে দিব তাকে কি বলবো আমরা? অ্যানোড। 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 যাকে ডানে দিব তাকে আমরা বলবো ক্যাথোড। এটা আমরা সেট করে দিয়েছি কে অ্যানোড কে ক্যাথোড। কিন্তু যদি কোথাও বলা না থাকে যে কে অ্যানোড কে ক্যাথোড, তখন তুমি কি করবা? যেমন ধরো তোমাকে বললো জিঙ্কের জারণ বিভব, আচ্ছা আমরা হচ্ছে আরেকটু অন্য ওয়েতে লিখি। ধরেন
জিঙ্ক ও কপারের জারণ বিভব যথাক্রমে 0.76 ভোল্ট ও -0.34 ভোল্ট হলে এদের দ্বারা তৈরি কোষের ইএমএফ কত? কোষের ইএমএফ কত, তাই না? এবার দেখেন, কাউকে কি আমি কোনো কোষ সংকেত দিছি? না। দেই নাই। এখন আপনার নিজেরই বের করা লাগবে কে অ্যানোড কে ক্যাথোড। অ্যানোডে কি হয়, জারণ হয় না বিজারণ হয়? অ্যানোডে জারণ। জারণ। তাহলে দুইজনেরই জারণ বিভব দিছি। জারণ বিভব মানে জারণ করার প্রবণতা। এবার দেখেন জারণ করার প্রবণতা কার বেশি? জিঙ্কের। জিঙ্ক। জিঙ্কের। তার মানে জারণের কাজ করবে কে? জিঙ্ক। জিঙ্ক। কপারে কি জারণ করার ইচ্ছা আছে নাকি নাই? নাই। একেবারেই নাই। তার মানে ও কিসের কাজ করবে? বিজারণ। আচ্ছা, তার মানে জিঙ্ক করবে হচ্ছে জারণ, কপার করবে কি? বিজারণ। কিন্তু কপার দিয়ে রাখছে জারণ মান, তাহলে এটার ইএমএফ কত হবে বলো? এটার ইএমএফ কত হবে? 1.1। কিভাবে? কারণ কপারের তো দিছি জারণ, কিন্তু হবে কি? বিজারণ। বিজারণ ফেলবা, তাহলে 0.76 প্লাস কি 0.34 যোগ হবে 1.1। বুঝতে পারছো? জি জি ভাইয়া। তো এই সকল জিনিস হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই হচ্ছে, যত প্র্যাকটিস করবা তত ইজিলি তুমি মানে সলভ করে ফেলতে পারবা। দেখি আরেকটা দেখি তোমাদেরকে ধরো আমি দিলাম, আচ্ছা আমি একটা ভ্যালু দেখি, ভ্যালু দেখে যদি তোমাদের একটা ম্যাথ বানায় দিই। ই জিঙ্ক 2 প্লাস হচ্ছে 0.76 ভোল্ট, আর ই এফই 2 প্লাস হলো কি 0.44 ভোল্ট। আর ই কপার হইলো হচ্ছে তোমার ই কপার 2 প্লাস হইলো তোমার -0.34 ভোল্ট। হ্যাঁ, এইবার আমি তোমাকে দুইটা উদ্দীপক দিলাম এইখান থেকে। হ্যাঁ, দেখো আমরা কিন্তু পড়ছি কে ক্ষয়ে যায়, অ্যানোড ক্ষয়ে যায় না ক্যাথোড ক্ষয়ে যায়? ক্ষয় হয়ে যায় কে? অ্যানোড। অ্যানোড। এখানে দিলাম হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, এখানে দিলাম হচ্ছে কপার সালফেটের দ্রবণ। আচ্ছা, এই দুইটা পাত্রই হচ্ছে Fe নির্মিত। এখন বলো কোন পাত্রটি ফুটো হয়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে সময়ের সাথে? কোন পাত্রটা বলো? আচ্ছা আমাকে বলো, কারা ঝরে যায় পৃথিবী থেকে? কারা ঝরে যায় মানুষের মধ্যে থেকে? কারা ঝরে যায়? যারা বেশি লাফালাফি করে তারা ঝরে যায় না? হ্যাঁ। জি। ঝরে যায়। এখন এখানে ঝরে যায় কারা? যারা বেশি ইলেকট্রন দেয় তারাই কিন্তু ক্ষয় হয়ে যায়। বেশি ইলেকট্রন দেওয়ার প্রবণতার কারণে কিন্তু সে ক্ষয় হয়। আচ্ছা, এইখানে দেখেন সবারই কি জারণ বিভব দিছি, তার মানে ইলেকট্রন দেওয়ার প্রবণতা দিছি। আচ্ছা, এখানে দেখেন পাত্র হচ্ছে FeF, আর এখানে ইলেকট্রন দিবে কে? জিঙ্ক। এখানে জিঙ্ক দিবে। জিঙ্ক দিলে কোনো সমস্যা আছে নাকি ফেরাস দিলে সমস্যা হইতো? প্রথম পাত্রে দেখেন, প্রথম পাত্রে কার ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বেশি, জিঙ্কের না ফেরাসের? পাত্র এতে জিঙ্কের দেওয়ার ক্ষমতা বেশি না ফেরাসের দেওয়ার ক্ষমতা বেশি?
এই দেখেন না উপরে, ফেরাসের বেশি না জিঙ্কের বেশি? ইলেকট্রন দেওয়ার ক্ষমতা তো দুইটা, কার বেশি? জিঙ্কের। জিঙ্কের জিঙ্কের বেশি। জিঙ্কের জিঙ্কের জি। যদি বেশি হয় তাহলে জিঙ্ক ক্ষয় হওয়ার কোনো চান্স আছে এখানে? জিঙ্কটা আগে থেকেই দ্রবণ, তাই না? ফেরাস কি চাইলে ওর ইলেকট্রন দিতে পারবে? পারবে না, কারণ জিঙ্কের তো না বেশি, পারবে না। এবার আসেন না বি পাত্রে, বি পাত্রে কার বেশি? পাত্রের বেশি না দ্রবণের বেশি? পাত্রের বেশি। পাত্রের বেশি। পাত্রের বেশি হলে পাত্র ইলেকট্রন দিবে, যে ইলেকট্রন দেয় সে কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। বুঝতে পারছেন? তার মানে কি বি পাত্রটা ছিদ্র হয়ে ক্ষয় যাবে। হয়ে যাবে। সুন্দর করে ছোট কথা লিখে রাখবেন, পাত্রের জারণ বিভব বেশি হলেই পাত্র ক্ষয় হয়ে যাবে। পাত্রের জারণ বিভব বেশি হলে পাত্র ক্ষয় হয়ে যাবে। বিভব বেশি হলে ক্ষয় হয়ে যাবে, শেষ, আর কোনো কথা নাই। এখন আপনাদেরকে যদি কোনোটা জারণ বিভব কোনোটা বিজারণ বিভব দিত, তাহলেও কি করতেন? সবগুলাকে জারণ বিভব কনভার্ট করতেন, কনভার্ট করে দেন কি করতেন? তুলনা করতেন। তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝছেন তো? যে জারণ বিভব দ্রবণ থেকে বেশি হয় পাত্রের বেশি হলেই পাত্র ক্ষয় হয়ে যাবে। যদি বিজারণও দেওয়া থাকে আপনি সবাইকে জারণ বানায় নেবেন, সবাইকে বিজারণ দেওয়া থাকলে আপনি সবাইকে জারণ বানায় নেবেন। জারণ বানায় নিয়ে একটা সূত্র মনে রাখবেন, এতগুলো সূত্র মনে রাখার কোনো দরকার নাই। আমি যে সূত্রগুলো শিখেছি ছোট ছোট, তাইলেই হয়েছে, এখান থেকে আর তেমন কিছু আসে না। আচ্ছা, আর পড়বেন কি? আপনাদের বইয়ে বিভিন্ন ধরনের কোষ আছে, পড়বেন। যেমন লেড কোষ, লেড সঞ্চয়ী কোষ আছে না? লেড সঞ্চয়ী কোষ কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে, আইপিএস এ। এটা খুব সেফ এবং ইজিলি গরম হয় না, ঠিক আছে? কিন্তু আরেকটা কোষ আছে কি, এলআই কোষ, লিথিয়াম কোষ, তাই না? পিবি কোষটার ভালো দিক হচ্ছে বিপি কোষটা ইজিলি গরম হয় না এবং ব্লাস্ট হয় না। আজ পর্যন্ত শুনছো যে কারো আইপিএস ব্লাস্টে মানুষ মারা গেছে? শুনছো না? কিন্তু কোন ব্যাটারিটা ব্লাস্ট হতে শুনছো বলো তো? কোন ব্যাটারিটা ব্লাস্ট হতে শোনা গেছে? মোবাইলের ব্যাটারি, তাই না? মোবাইলের ব্যাটারি কি ব্লাস্ট হয়? না, হয় মোবাইলের তাই ব্যাটারি অনেক বেশি ব্লাস্ট হয়, যখন জি। অতিরিক্ত মানে ঝামেলা হয় তখন ব্লাস্ট হয়। এবং মোবাইল কিন্তু গরম হয়ে যায়, আইপিএস কিন্তু গরম, জি। হ্যাঁ হ্যাঁ। কারণ প্রচুর পরিমাণ তাপ তৈরি করে সে। তো লিথিয়ামের হচ্ছে শক্তি ঘনত্ব অনেক বেশি, এবং তাহলে লিথিয়ামকে না দিয়ে তো লেডও দিতে পারে আমাদের ইয়েতে, দিতে পারে না? হ্যাঁ কিন্তু তাহলে জি। লেড দেয় না কেন? দেয় না কেন? লেড অনেক ভারী, লেড ব্যাটারি গুলো অনেক ভারী হয়। তোমার একটা মোবাইলের ওজন হবে 2 কেজি, তুমি নিয়ে হাঁটবা? অফকোর্স না। কিন্তু গাড়িতে তো আর ব্যাটারি তোমার কোলে নিয়ে রাখা লাগে না, গাড়িতে তো একটা চেম্বারের মধ্যে থাকে, যেমন গাড়িতেও কি ইউজ করা হয়? লেড ব্যাটারি। বুঝতে পারছো? তো তারপরে আর পড়বা হচ্ছে ফুয়েল সেল পড়বা, হাইড্রোজেন ফুয়েল সেল কিভাবে কাজ করে, জাস্ট ব্যবহারগুলো পড়বা। লেড কোষ কিভাবে কাজ করে, এলআই কোষ কিভাবে কাজ করে, এগুলো তো রিডিং করা পারবা? জি পারবো। ঠিক আছে, জি ভাইয়া। রিডিং করা, আর কিচ্ছু নাই। আচ্ছা, কোষকে কিভাবে উপস্থাপন করে বলছিলাম আমি শেষের দিকে দেখাবো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি লেকচারটা বের করি। কোষ উপস্থাপনটা আছে হচ্ছে এই যে, তো তোমাদেরকে আগেরটা তো একটু দেখাই। দেখো এইখানে যে একটা পার্ট, এটাকে বলা হয় অর্ধকোষ। এটার নাম কি, জারণ অর্ধকোষ না বিজারণ অর্ধকোষ? এটার নাম হচ্ছে জারণ অর্ধকোষ। এটা কি অর্ধকোষ? বিজারণ। বিজারণ অর্ধ। কোষ। এই অর্ধকোষ গুলা লেখার অনেকগুলা নিয়ম আছে, এগুলো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে এই যে কিভাবে বিক্রিয়া হয়, অর্ধ বিক্রিয়া সহ কিভাবে তুমি এই যে কিভাবে তুমি হচ্ছে কোষ উপস্থাপন করতে পারো, এগুলো হচ্ছে স্ক্রিনশট নিবা, নিয়ে নাও যারা যারা লেকচার শিট নাও নাই। এটা মেইন বইও আছে। তোমরা এইটা হচ্ছে ভালো পাবা হচ্ছে স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইয়ে ভালো আছে, হাজারিন আক্তারের বইও ভালো আছে, গাজী আহসান কবি স্যারের বইও ভালো আছে।
তোমরা এই বইগুলো টেক্সট বইগুলো যদি পড়ো তাহলে হচ্ছে ইজিলি বুঝে যাবা, ঠিক আছে? তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। আজকের লেকচারে আর তেমন কোনো কিছু নাই। কোনো ম্যাথস এমন আছে যে বুঝো নাই? ডোন্ট শাই, জাস্ট বলো। ভাইয়া সবই বুঝছে, কিন্তু নার্নস্টের যে সমীকরণটা আছে হ্যাঁ ওইখানে লনের যে মানটা ওইটা আমরা হাতে কলমে কিভাবে ক্যালকুলেশন করবো? হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছো না? চলো আমরা হাতে কলমে কিভাবে ক্যালকুলেশন করবা। লন 1 থেকে 10 মুখস্থ রাখবা, ফিজিক্সও লাগবে, আমাদের এখানেও লাগবে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমাকে যে ম্যাথগুলো দিবে বেশিরভাগ থেকে শুভঙ্কর একটা ফাঁকি থাকবে। ফাঁকি কি বলতে পারবা? ফাঁকিটা হচ্ছে এইটার ভ্যালু যা, এইটার ভ্যালুও তা থাকবে। তাহলে দুইটার ভ্যালু যদি 2 মোলার হয়, লন 2/2 কাটা গেলে কত? লন 1। লন 1 এর মান কত? এই লন 1 এর মান কত? বা লগ 1 এর মান কত? 0 না? হ্যাঁ 0। তাহলে এইটা যদি 0 হয়, 0 দিয়ে তো এই পার্ট পুরাটাই 0 হয়ে যাবে, জি তাই না? 0 হয়ে গেলে আর এখানে কিছু গুণটুন কিছু দেওয়া লাগবে? না, কিচ্ছু করা লাগবে না। ই সেল যেটা পাবা সেটাই। তুমি খেলে দেখবা দুইটা ঘনমাত্রা এক কিনা দেখবা। আর যদি সর্বোচ্চ এমন আসে, একটা যদি 4 মোলার দেয় আর একটা দিবে 2 মোলার, কাটাকাটি দিলে কত? লন 2। লন 2 এর মান কত? 0.6693, তাই না? পড়ছো না? লন 2 এর মান ওই যে ফিজিক্সেও তো করে আসছো। লন থেকে 10 মুখস্থ রাখবা, তো এমনই দিবে যেগুলো কাটা যাবে। আর যদি কাটা না যায় তাহলে কি করবা? এটা তো একটা কোশ্চেন। লিখিত তো যদি কাটা না যায়, প্রথম কথা এটা অবজেক্টিভে দেওয়ার চান্স নাই যদি এটা ঘনমাত্রা এক না হয়। লিখিততে যেটা করবা, এখানে লিখে দিয়ে আসবা যে RT/NF এগুলো তুমি মান বসে দিয়ে আসবা, কিচ্ছু করা লাগবে না, তোমার ক্যালকুলেশন করা লাগবে না, ইকুয়েশন বা সলভার করব না, জাস্ট মান বসায় দিব। বসে দিবা। তোমার তো দোষ নাই, তোমার ক্যালকুলেটর দেয় নাই, তুমি কি বসে বসে গুণ করবা নাকি? আর যদি স্যার যদি খুব খারাপ হয়, সে তোমাকে 2 এ 1.5 দিবে। 0 পার্ট থেকে তো 1.5 পাওয়া বেটার, তাই না? হ্যাঁ 0.5 দিবে না। বল আর কোনো কোশ্চেন? ভাই আমরা কি বইয়ের ম্যাথ গুলো সলভ করব? না, বইয়ের ম্যাথ সলভ করবা না। তোমরা হচ্ছে আচ্ছা ক্লাস খুলুক, তোমাদের কিছু প্র্যাকটিস বইয়ের নাম বলবো, ইউনিট থেকেও বই দিবে, তারপর তোমাদের কিছু প্র্যাকটিস বইয়ের নাম বলবো আমি, ঠিক আছে? ওই প্র্যাকটিস বইগুলো হচ্ছে তোমরা কিনে নিতে পারো বাজার থেকে, প্র্যাকটিস বই, প্রশ্ন ব্যাংক। ইউনিট থেকে বই কবে দিবে? ইউনিট থেকে বই হয়তোবা এই মানে লকডাউনের কারণে সব আটকে আছে, হয় দিবে, অথবা এই লেকচার শিটের মধ্যে দেখো অনেকগুলা ম্যাথস আছে এই ধরনের, আছে না? এখন আপাতত এগুলো জি। করলেই হবে। যেগুলো করো, লেকচার শিটগুলো করো আর মেইন বইগুলো পড়ো। মেইন এই বইগুলো বইয়ের পড়ো। থিওরি, হ্যাঁ থিওরি পড়বা। আর তোমার যদি মনে হয় যে না তোমার প্রিপারেশন এনাফ হচ্ছে না, তাহলে মেইন বইগুলো কিন্তু হাতে কলমে কাটাকাটি যায় এমন দেয় না, দিছে হচ্ছে এমন ধরনের যে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা লাগবে, তুমি ক্যালকুলেটর দিয়েই করো। আর তুমি প্রসেসটা বুঝছো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো? জি ভাইয়া। বইগুলোই খাতা লিখবা না, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন করে করে করবা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। আপনিও ভালো থাকবেন। ওকে আমাদের জন্য দোয়া করবেন। ওকে, অবশ্যই, ইনশাআল্লাহ।